জকি আজ সেজেছে অপরূপ সাজে। আকাশ থেকে যেন মর্তে নেমে এসেছে কোনো রূপের পরী। কড়া সুগন্ধি দিয়ে স্নাত হয়েছে মেয়েটি। সূক্ষ্ম কারুকার্যের ধবধবে সাদা কাশফুলের মতো কোমল এক প্রস্থ কাপড়ে সেজেছে জকি। সোনালি চুলগুলো ছেড়ে দিয়েছে উন্মুক্ত কাঁধে। শ্বেত শুভ্র কাঁধের চুলগুলো এলোমেলো হয়ে জকিকে করে তুলেছে স্বপ্নকন্যা। পটলচেরা হরিণী চোখে কাজল মেখে যেন হয়ে উঠেছে রহস্যময়ী। কণ্ঠে তো রয়েছে জাদুর বাঁশি, নৃত্যে রয়েছে হৃদয় ছিনিয়ে নেয়ার তাল, মাতাল করা তার সুর লহরী। এমন কোনো দরবেশ নেই আজ জকিকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিতে পারে। হালকা কাপড় ভেদ করে ঠিকরে বেরুচ্ছে জকির বিস্ফোরণোন্মুখ রূপ লাবণ্য। রঙিন ঠোঁটের স্মিত হাসিতে যেন ঝরে পড়ছে গোলাপের পাপড়ি। জকির আপাদমস্তক একবার গভীর নিরীক্ষার দৃষ্টিতে দেখলেন নাজি। সাফল্যের নেশায় মনটা ভরে উঠছে তার, কিন্তু তারপরও সতর্ক নাজি। জকিকে আবার সাবধান করে দিল, যদি তোমার এই অপরূপ অনিন্দ সুন্দর দেহখানা দিয়ে আইয়ুবীকে বশ করতে না পারো, তাহলে প্রয়োগ করবে মুখের জাদু। আমার শেখানো কথাগুলো ভুলে যেও না, সাবধান। তার কাছে গিয়ে আবার তার দাসী হয়ে যেও না। তুমি তার কাছে হবে ডুমুরের ফুল, যা দূর থেকে দেখা যায়, কখনো ছোঁয়া যায় না। এই রূপ লাবণ্য দিয়ে তুমি তাকে ভৃত্য বানিয়ে নেবে। আমার বিশ্বাস তুমি পাথর গলাতে পারবে। মিশরের এই মাটি জন্ম দিয়েছিল ক্লিওপেট্রার মতো রূপসীকে। নিজের সৌন্দর্য, প্ররোচনা, জাদুকরী কুটচাল আর রূপের আগুনে গলিয়ে সিজারের মতো লৌহ মানবকেও মরুর বালিতে পানির মতো বইয়ে দিয়েছিল সে। ক্লিওপেট্রা তোমার চেয়ে বেশি সুন্দর ছিল না। আমি এতদিন তোমাকে ক্লিওপেট্রার কৌশলই শিখিয়েছি। রমণীর এই চাল ব্যর্থ হয় না কোনো দিন। নাজির কথায় মুচকে হাসল জকি। গভীর মনোযোগ দিয়ে শুনল নাজির উপদেশগুলো। মিশরের এই রাতের মরুতে নাগিনীর রূপ ধরে ইতিহাসের পুরনো অধ্যায়ের পুনরাবৃত্তির আয়োজন করল নতুন এ ক্লিওপেট্রা। সূর্য ডুবেছে একটু আগে, আধারে মিলিয়ে গেল পশ্চিম আকাশের লালিমা। জ্বলে উঠল হাজারো মশাল। ঘোড়ায় সওয়ার হয়ে অনুষ্ঠানের দিকে পা বাড়ালেন আইয়ুবী। মিশরের নতুন আমিরের সম্মানে নাজির এই সংবর্ধনা, সামরিক মহড়া মিশরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। আইয়ুবীর ডানে বায়ে আগে পিছে আলী বিন সুফিয়ানের অশ্বারোহী রক্ষী বাহিনী। ওরা আলীর কমান্ডো বাহিনীর বিশেষ সদস্য। 10 জনকে আইয়ুবীর তাঁবুর চারদিকে নিযুক্ত করা হয়েছিল আগেই। সংবর্ধনা, রাজকীয় অভ্যর্থনা। সুলতান আইয়ুবী ঘোড়া থেকে নেমে এলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। বেজে উঠল দফ, পরপর তোপধ্বনি। আমির মিশর সালাউদ্দিন আইয়ুবী জিন্দাবাদ ধ্বনিতে নিস্তরঙ্গ নিস্তব্ধতা ভেঙে মুখরিত হয়ে উঠল মরু উপত্যকা। পায়ে পায়ে এগিয়ে এসে মাথা নুয়ে স্বাগত জানালেন নাজি। বললেন, ইসলামের রক্ষক, জীবন উৎসর্গকারী সেনাবাহিনী আপনাকে খুশ আমদেদ জানাচ্ছে। তারা আপনার ইঙ্গিতে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আপনি তাদের প্রাণ চাঞ্চল্য দেখুন। আপনাকে পেয়ে তারা ভীষণ গর্বিত। সালাউদ্দিন আইয়ুবী মঞ্চে নিজ আসনের সামনে দাঁড়ালেন। চৌকস সৈন্যদলের একটি দল তাকে গার্ড অব অনার দিল। তিনি তাদের সালাম গ্রহণ করলেন। রাজকীয় মার্চ ফাস্ট করে ওরা আড়ালে চলে গেল। রাজকীয় আসনে বসলেন আইয়ুবী। দূর থেকে কানে ভেসে এলো এক অশ্বক্ষুর ধ্বনি। প্যান্ডেলের আলোর সীমানায় এলে দেখা গেল 2 প্রান্ত থেকে 4টি ঘোড়া ক্ষিপ্র গতিতে মঞ্চের সামনে ময়দানের মাঝ বরাবর এগিয়ে আসছে। প্রত্যেক ঘোড়ায় একজন করে সওয়ার, সবাই নিরস্ত্র। দেখে মনে হচ্ছে তাদের সঙ্গে সংঘর্ষ অনিবার্য, কিন্তু না। চোখের পলকে মঞ্চে সোজাসুজি এসে থেমে গেল তারা। আরোহীরা এক হাতে লাগাম টেনে ধরে অন্য হাত প্রসারিত করে প্রতিপক্ষকে ডিঙ্গিয়ে যেতে চাইল। এক পক্ষ অপর পক্ষের আরোহীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এক আরোহী প্রতিপক্ষের আরোহীকে বগল দাবা করে তার বাহন থেকে নিজের বাহনে নিয়ে দ্রুত দিগন্তে হারিয়ে গেল। ঘোড়া থেকে ময়দানে পড়ে ডিগবাজি খাচ্ছিল 2 আরোহী। অশ্ববাহিনীর এই ক্রীড়া নৈপুণ্যে উপস্থিত দর্শকদের হর্ষধ্বনিতে মরুভূমি কেঁপে উঠল। হর্ষধ্বনিতে কানে তালা লাগার উপক্রম হল। এদের পর 2 প্রান্ত থেকে আরও 4 জন করে অশ্বারোহী অনুরূপ
ক্রীড়া নৈপুণ্য দেখালো। একে একে এলো উষ্ট্রারোহী পদাতিক বাহিনী, এলো নেজা, বল্লম ও তরবারিধারী সৈনিকরা। নানা রকম নৈপুণ্য দেখালো। দর্শকদের উচ্ছ্বসিত হর্ষধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সৈনিকদের ক্রীড়া নৈপুণ্য দেখে খুশি হলেন। এমন সৈনিকের প্রত্যাশায় মনে লালন করেন তিনি। আলী বিন সুফিয়ানের কানে কানে বললেন, এই সৈনিকদের যদি ইসলামী চেতনা উজ্জীবিত করা যেত তাহলে এদের দিয়ে খ্রিস্টানদের পরাজিত করা যেত। নাজিকে সরিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নাজি না থাকলে এদেরকে ইসলামী চেতনায় উজ্জীবিত করা কঠিন হবে না, বললেন আলী বিন সুফিয়ান। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী নাজির মতো অভিজ্ঞ ও বিচক্ষণ সিপাহ সালারকে অপসারণ না করে সঠিক পথে ফিরিয়ে আনার কথা ভাবছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সুরাপানের সম্মতি দিয়ে তিনি নিজ চোখে দেখে নিতে চাচ্ছিলেন নাজির নিয়ন্ত্রিত সৈনিকরা আরাম আয়েশে ভোগ বিলাসিতায় কতটুকু নিমজ্জিত, রণকৌশল ও কর্মদক্ষতায় কতটুকু পটু। নাজি সৈন্যবাহিনীর বিভিন্ন ক্রীড়া নৈপুণ্য, অস্ত্র মহড়া, কমান্ডো অভিযানের প্রদর্শনীতে প্রমাণিত হল যুদ্ধবিদ্যা ও বীরত্ব সাহসিকতায় তারা অসাধারণ। কিন্তু মহড়া শেষে যখন আহারের পর্ব এলো তখনই ধরা পড়ল তাদের আসল চরিত্র। বিশাল প্যান্ডেলের একদিকে সৈনিকদের খাওয়ার আয়োজন, অপরদিকে আমির, পদস্থ অফিসার ও বিশিষ্ট নাগরিকদের আহারের ব্যবস্থা। অনুষ্ঠান তো নয়, যেন সোলাইমানি আয়োজন। হাজার হাজার আস্ত খাসি, দুম্বা, মুরগি আর উটের রকমারি রান্না। আরও যে কত রকম প্রাসঙ্গিক খাদ্য সামগ্রী হতে পারে, কোনটি বাকি রাখেননি নাজি। খাবারের মৌ গন্ধ গোটা প্যান্ডেল জুড়ে। সৈনিকদের প্রত্যেকের সামনে একটি করে শরাবের মশক। খাবারের চেয়ে যেন মদের প্রতি তাদের আগ্রহ বেশি। আহার শুরু হতে না হতেই সৈনিকদের মধ্যে মদের মশক দখলের হুড়োহুড়ি শুরু হলো। ক্ষুধার্ত কুকুরের মতো খাবারে হামলে পড়ল সবাই। কিছুক্ষণের মধ্যে নিঃশেষিত আহারের অবশিষ্টাংশ আর মদের সুরাহি নিয়ে শুরু হলো ওদের চেঁচামেচি, হৈহুল্লোড়। উশৃঙ্খলতা ও হৈহুল্লোড় ছড়িয়ে পড়ল ছাউনির বাইরেও। নীরবে আইয়ুবী পর্যবেক্ষণ করলেন সৈনিকদের আহার পর্ব। ভাবলেশহীন তার চেহারা। তিনি গভীরভাবে কিছু ভাবছেন, চেহারা দেখে তা বোঝার উপায় নেই। সৈনিকদের উশৃঙ্খল আচরণে তিনি নির্বাক। নাজিকে জিজ্ঞেস করলেন, হাজার হাজার সৈনিকের মধ্যে অনুষ্ঠানের জন্য আপনি এদের কি করে বাছাই করলেন? এরা কি আপনার বাহিনীর সবচেয়ে নিকৃষ্টতম সৈনিক? না মহামান্য আমির, ভৃত্যের মতো অনুগত ভঙ্গিতে বললেন নাজি। এই 2000 সৈন্য আমার বাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। আপনি তো এদের মহড়া দেখলেন। যুদ্ধের ময়দানে এদের দুঃসাহসিক লড়াই দেখলে আপনি বিস্মিত হবেন। দয়া করে এদের সামরিক বিশৃঙ্খলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। এরা আপনার ইঙ্গিতে জীবন বাজি রাখতে প্রস্তুত। আমি মাঝে মধ্যে এদের একটু অবকাশ দিই, যাতে মরার আগে রূপ রসে ভরা পৃথিবীর স্বাদ কিছুটা উপভোগ করে নিতে পারে। আইয়ুবী নাজির অযৌক্তিক ব্যাখ্যায় কোনো মন্তব্য করলেন না। আইয়ুবীকে তোষামদের ঝারনার স্নাত করে নাজি যখন বিশিষ্ট মেহমানদের কাছে নিজের বাহাদুরি প্রকাশে ব্যস্ত, এই সুযোগে সালাউদ্দিন আইয়ুবী আলীকে বললেন, আমি যা দেখতে চেয়েছিলাম দেখেছি। সুদানি ফৌজও মদ আর বিশৃঙ্খলায় অভ্যস্ত। তুমি বলেছিলে এদের মধ্যে ইসলামী চেতনা ও দেশপ্রেম নেই। আমি দেখছি এদের সামরিক যোগ্যতাও নেই। এই বাহিনীকে যুদ্ধে পাঠালে যুদ্ধের চেয়ে এরা নিজের জীবন বাঁচানোর ধান্দায় থাকবে বেশি। গনিমতের সম্পদ লুণ্ঠনের নেশায় থাকবে বিভোর। বিজিত এলাকায় নারীদের বাগে নিয়ে তাদের সাথে পাশবিক আচরণ করবে নিশ্চিত। এর প্রতিকার হলো আমাদের নতুন রিক্রুটকৃত মিশরীয় সৈনিকদেরকে এদের সাথে একীভূত করে দেওয়া। তাহলে ভালোরা ভ্রষ্টগুলোর নৈতিকতা বোধ উন্নত করতে পারবে, বললেন আলী বিন সুফিয়ান। সালাউদ্দিন আইয়ুবী মুচকে হাসলেন, বললেন, আলী, তুমি দেখছি আমার মনের কথাই বলছো। আমিও কিন্তু তাই ভাবছিলাম, কিন্তু বিষয়টা আমি এখনই প্রকাশ করতে চাই না। সাবধান, এই পরিকল্পনার কথা যেন কেউ জানতে না পারে। আলী বিন সুফিয়ানের অসাধারণ মেধা। তিনি চেহারা দেখেই মানুষের মনের লেখা পড়ে ফেলতে পারেন। মানুষ চেনার ব্যাপারে আলী কখনো ভুল করেন না। তিনি আইয়ুবীকে কি যেন বলতে চাচ্ছিলেন, এ সময় মঞ্চের সামনে হঠাৎ করে জ্বলে উঠল বাহারি ঝাড়বাতি। মঞ্চের সামনে দামি গালিচা বিছানো। মাদক দলের যন্ত্রে বেজে উঠল মন মাতানো স্বর।
ব্যান্ড দলের সুরের লহরী আর মরুর মৃদু বাতাসে দুলতে শুরু করলো মঞ্চে সামিয়ানা। মঞ্চের পেছন থেকে বাজনার সুরে সুরে নৃত্যের তালে তালে এগিয়ে এলো একদল তরুণী, সংখ্যায় ২০ জন। পরনে নাচের ঝলমলে পোশাক, আধখোলা দেহ, উন্মুক্ত কাঁধে ছড়ানো রেশমি চুল। মরু রাতের মৃদু মন্দ বাতাসে উঠছে তরুণীদের গায়ের কাপড়, চোখ মুখ ঢেকে দিচ্ছে চুল। প্রত্যেকের পোশাকের রং ভিন্ন, কিন্তু শরীরের গড়ন এক। সবাই উর্বশী তরুণী, আবক্ষ খোলা বাহু দিগন্তে প্রসারিত। বকের মতো ডানা মেলে যেন একগুচ্ছ ফুটন্ত গোলাপ উড়ে আসছে। দেখা যাচ্ছে না তাদের পায়ের নড়াচড়া, এগিয়ে আসছে নৃত্যের ছন্দে দুলে দুলে, যেন বাতাসে ভর করে। মঞ্চের সামনের গালিচায় এসে অর্ধ বৃত্তাকারে দাঁড়িয়ে গেল তারা। আইয়ুবের দিকে দুহাত প্রসারিত করে একই সাথে মাথা ঝোঁকালো সবাই। ওদের খোলা চুল এলিয়ে পড়ল কাঁধে, যেন কতগুলো তারা খসে পড়ছে আসমান থেকে। মাথার উপর কারুকার্যমণ্ডিত সামিয়ানা, পায়ের নিচের মহামূল্যবান কার্পেট। নর্তকীদের লতানো শরীর আর অপূর্ব সুরের মূর্ছনায় সৃষ্টি হলো এক স্বপ্নীল নীরবতা। মঞ্চের এক প্রান্ত থেকে দৈত্যের মতো এক হাবশি ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। পরনে চিতাবাঘের চামড়ার মতো পোশাক, হাতে বিশাল এক ডালা, ডালায় আধফোটা পদ্মের ন্যায় একটি বস্তু। তরুণীদের অর্ধবৃত্তের সামনে এসে ডালাটা রেখে দ্রুত আড়াল হয়ে গেল হাবশি। সঙ্গীত দলের বাজনা তুঙ্গে উঠল, বেজে উঠল আরও জোরে। ডালা থেকে ধীরে ধীরে উত্থিত হলো এক কলি। দেখতে দেখতে সব পাপড়ি মেলে ফুটন্ত গোলাপের মধ্য থেকে বেরিয়ে এলো এক অপ্সরী। মনে হচ্ছিল লাল মেঘের আবরণ ছিঁড়ে বেরিয়ে আসছে দ্বাদশীর চাঁদ। এক অনিন্দ সুন্দরী তরুণী, ঠোঁটে মুক্তা ঝরানো হাসির ঝিলিক। এ যেন মাটির মানুষ নয়, এক হিরে পান্নার তৈরি ভিন গ্রহের মায়াবিনী। দুহাত প্রসারিত করে নৃত্যের তালে এক পাক ঘুরে অভিবাদন জানালো তরুণী। আইয়ুবের দিকে চোখের পটল চেরা কটাক্ষ হেনে পলক নেড়ে স্থির হয়ে দাঁড়ালো। অভ্যাগত দর্শকরা নৃত্য সঙ্গীতের বাজনা আর তরুণীদের আখি মুদুরায় তন্ময়। নিঃশ্বাসটি বেরোচ্ছে না কারো। আইয়ুবের দিকে তাকালেন আলী বিন সুফিয়ান, ঠোঁটে রহস্যপূর্ণ হাসি। বললেন, মেয়েটি এতটা সুশ্রী হবে ধারণা করিনি। আমিরে মিশরের জয় হোক বলতে বলতে এগিয়ে এলেন নাজি। আইয়ুবের সামনে এসে গদগদ চিত্তে বললেন, এর নাম জকি। আপনার খেদমতের জন্যে একে আমি আলেকজান্দ্রিয়া থেকে আনিয়েছি। এ তরুণী পেশাদার নর্তকী বা বারবনিতা নয়। মেয়েটি ভালো নাচতে ও গাইতে জানে, এটা এর শখ। কখনো কোনো অনুষ্ঠানে নাচে না। মেয়েটির পিতা আমার পরিচিত, মাছ ব্যবসায়ী। বাপ বেটি দুজনই আমার খুব ভক্ত। এই মেয়েটি আপনাকে পয়গম্বরের মতো শ্রদ্ধা করে। এক কাজে আমি এর বাবার সাথে সাক্ষাৎ করতে এদের বাড়ি গেলে মেয়েটি আমাকে বলল, শুনেছি সালাউদ্দিন আইয়ুবী মিশরের আমির হয়ে এসেছেন। মেহেরবানি করে আপনি তার সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিন। তার পায়ে উৎসর্গ করার মতো আমার জীবন আর নাচ ছাড়া কিছুই তো নেই। আল্লাহর কসম, আমি তার খেদমতে নিজেকে উৎসর্গ করে ধন্য হতে চাই। মহামান্য আমির, আপনার কাছে নাচ গানের অনুমতি চেয়েছিলাম শুধু এই মেয়েটিকে আপনার খেদমতে পেশ করার জন্য। আমি নগ্ন নারী আর নাচ গান পছন্দ করি না, এ কথা কি আপনি ওকে বলেছিলেন? আর যে মেয়েদের আপনি পোশাক পরিহিতা বলছেন, ওরা তো উলঙ্গ। বললেন আইয়ুবী, মাননীয় আমির, আমি ওকে বলেছিলাম মিশরের আমির নাচ গান পছন্দ করেন না। ও বলল, মাননীয় আমির আমার নাচে অসন্তুষ্ট হবেন না। আমার নাচে কোনো নোংরামি থাকবে না, থাকবে শৈল্পিক উপস্থাপনা। মাননীয় আমিরের সামনে আমি নৃত্যের শিল্প সুষমায় উপস্থাপন করব। মেয়েটি আরও বলল, হায়, আমি যদি ছেলে হতাম তাহলে মহামান্য আমিরের দেহরক্ষী বাহিনীতে যোগ দিয়ে নিজের জান তার জন্য কোরবান করে দিতাম। সলাজ কম্পিত কণ্ঠে বললেন নাজি, আপনি চাচ্ছেন আমি মেয়েটিকে কাছে ডেকে ধন্যবাদ দিয়ে বলি, তুমি হাজার হাজার পুরুষের সামনে উদ্দাম নৃত্যে চমৎকার নৈপুণ্য দেখিয়েছ। পুরুষের পাশবিক শক্তি উস্কে দিতে তুমি খুবই পারঙ্গম, এজন্যে তোমাকে ধন্যবাদ, তাই না? না না আমির মিসের, এমন অন্যায় চিন্তা আমি কোশ্চিনকালেও করিনি। কাচুমাচু হয়ে বললেন নাজি, আমি তাকে এই নিশ্চয়তা দিয়ে এনেছি যে এখানে এলে আপনার সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আপনার সাক্ষাতে ধন্য হতে প্রচণ্ড বাসনা নিয়ে সে অনেক দূর থেকে এসেছে। আপনি ওর দিকে একটু তাকিয়ে দেখুন, ওর নাচে পেশাদারিত্বের নোংরামি নেই,
নেই কোনো পাপের আহ্বান, আছে শৈল্পিক কৌশলে আত্মোৎসর্গের বিনয় ভরা মিনতি। একটু চেয়ে দেখুন, মেয়েটি আপনাকে কি অপূর্ব শ্রদ্ধামাখা দৃষ্টিতে দেখছে। নিঃসন্দেহে ইবাদত আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, কিন্তু এই মেয়ে ওর অনুপম নাচ, মোহনী দৃষ্টি সব কিছু উজাড় করে দিয়ে আপনার ইবাদত করছে। কয়েক মুহূর্তের জন্য আপনি ওকে আপনার তাঁবুতে যাওয়ার অনুমতি দিন। ওকে মনে করুন সেই মহিষী মা, যার উদর থেকে জন্ম নেবে ইসলামের সুরক্ষক জানবাজ মুজাহিদ। ও হবে সেই বীর প্রসূ মায়েদের একজন। ও সন্তানদের কাছে গর্ব করে বলতে পারবে, আমি সালাউদ্দিন আইয়ুবীর একান্ত সান্নিধ্য ধন্য ভাগ্যবতী। নাজি আবেগময় ভাষায় আইয়ুবীকে বিশ্বাস করাতে চাইল যে এই মেয়েটি এক সম্ভ্রান্ত পিতার নিষ্পাপ কন্যা। ঠিক আছে, ওকে আমার তাঁবুতে পৌঁছে দেবেন বলে নাজিকে আশ্বস্ত করলেন আইয়ুবী। নিজের অপূর্ব নৃত্যকলা দেখাচ্ছিল জকি। ধীরে ধীরে শরীর সংকুচিত করে একবার গালিচার উপর বসে যাচ্ছিল, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছিল। শারীরিক সংকোচন ও সংবর্ধনের প্রতি মুহূর্তে জকির দৃষ্টি নিবদ্ধ ছিল আইয়ুবীর প্রতি। ওর ভুবন মোহনী মুচকি হাসির মধ্যেই ফুটে উঠেছিল মনের হাজারো কথামালা, বিনয় নম্র আত্মোৎসর্গের আকুতি। জকির চারপাশে অন্য মেয়েরাও ডানাকাটা পরীর বেশে উঠছে মনোহারী প্রজাতির মতো পাখা মেলে। মরুভূমির চাঁদনি রাতের আকাশে কোটি তারার মেলায় অসংখ্য জারবাতির আলোয় শিল্পমণ্ডিত চাঁদোয়ার নিচে মনে হচ্ছে যেন এই স্ফটিক স্বচ্ছ পানির পুকুরে রানীকে কেন্দ্র করে সাঁতার কাটছে একদল জলপরী। সালাউদ্দিন আইয়ুবী নীরব। কি ভাবছেন বলা মুশকিল। মদ খেয়ে বুধ হয়ে আছে নাজির সৈন্যরা। সবাই যেন মৃত্যু যন্ত্রণায় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে ধুঁকছে। ড্যাবডেব চোখে তাকাচ্ছে নর্তকীদের প্রতি। দর্শকরা হারিয়ে গেছে স্বপ্নীল জগতে। একটানা বেজে চলছে সঙ্গীতের মৃদু তরঙ্গ। মরুভূমির নিশুতি রাতে অল্পক্ষণ মঞ্চস্থ হচ্ছে ইতিহাসের গোপন অধ্যায়, যা জানবে না সাধারণ মানুষ, যা স্থান পাবে না ইতিহাসের পাতায়। নিজের সাফল্যে নাজি খুব খুশি। জকি দেখিয়ে যাচ্ছে জাদুকরী নাচ। সমতালে চলছে বাজনা, গভীর হচ্ছে রাত। রাত অর্ধেক পেরিয়ে গেছে। বিরতি টানা হলো নৃত্যসঙ্গীতে। সবাই চলে গেল যার যার তাঁবুতে। জকি শৈল্পিক ভঙ্গিতে হেলে দুলে প্রবেশ করল নাজির কামরায়। নিজের তাঁবুতে প্রবেশ করলেন আইয়ুবী। দক্ষ কারিগরের হাতে সাজানো তাঁবু, মেঝেতে ইরানি কার্পেট, দরজায় ঝুলান্ত রেশমি পর্দা, রাজকীয় পালঙ্কে চিতা বাঘের চামড়ায় মোড়ানো বিছানা। ঝোলানো ঝাড়বাতির আলোয় তাঁবুর ভিতরে চাঁদের আলো স্নিগ্ধতা, বাতাসে দুর্লভ আতরের সুবাস। আইয়ুবীর পিছনে পিছনে তাঁবুতে ঢুকল নাজি। বললেন, ওকে একটু সময়ের জন্য পাঠিয়ে দিব কি? আমি ওয়াদা ভঙ্গকে খুব ভয় করি। হ্যাঁ দিন, বললেন আইয়ুবী। শেয়ালের মতো নাচতে নাচতে নিজ তাঁবুর দিকে লাফিয়ে চললেন নাজি। কয়েক মুহূর্ত পরে প্রহরীরা দেখল আইয়ুবীর তাঁবুর দিকে অতি সন্তর্পণে পায়ে পায়ে এগিয়ে আসছে এক তরুণী, গায়ে তার নর্তকীর পোশাক। আইয়ুবীর তাঁবুর চারপাশে প্রখর আলোর মশাল। নাজি তাঁবুর চতুর্দিকে কোনো আলোর ব্যবস্থা রাখেননি। ব্যবস্থাটা করেছেন আলী বিন সুফিয়ান। অতিরিক্ত নিরাপত্তার জন্যেই এই আয়োজন, যাতে কোনো দুষ্কৃতিকারীর আগমন হলে পরিষ্কার তাকে চেনা যায়। বিশেষ প্রহরার জন্যে আইয়ুবীর তাঁবুর প্রহরীদেরও নিযুক্তি দেন আলী। তাঁবুর কাছে আসতেই মশালের আলোয় প্রহরীরা দেখতে পেল নর্তকীকে। এই সেই নর্তকী। এখনও গায়ে তার নাচের ফিনফিনে পোশাক, ঠোঁটে মায়াবী হাসির আভা। পথ রোধ করে দাঁড়ালো প্রহরী দলের কমান্ডার। বলল, এদিকে যেতে পারবে না তুমি। মহামান্য আমির আমাকে তার তাঁবুতে ডেকে পাঠিয়েছেন, বলল জকি। সালাউদ্দিন আইয়ুবী তোমার ন্যায় বাজে মেয়েদের সাথে রাত কাটানোর মতো আমির নন। না ডাকলে কোন সাহসে আমি এখানে আসব? কার মাধ্যমে তোমাকে ডেকে পাঠালেন? সেনাপতি নাজি আমাকে বলেছেন মহামান্য আমির তোমাকে তার তাঁবুতে ডেকেছেন। বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করুন। যেতে না দিলে আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমিরের নির্দেশ অমান্য করার দায় দায়িত্ব আপনার। দেহরক্ষী কমান্ডার বিশ্বাস করতে পারছিল না সালাউদ্দিন আইয়ুবী এক নর্তকীকে রাতে তার শয়ন ঘরে ডেকে পাঠাবেন। আইয়ুবীর চারিত্রিক পবিত্রতা সম্পর্কে কমান্ডার অবগত। সে এ আদেশও জানত যে কেউ নর্তকী গায়িকাদের সাথে
রাত কাটালে তাকে 100 দৌড়া মারা হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল কমান্ডার। কুল কিনারা খুঁজে পাচ্ছে না সে। 7-5 ভেবে শেষ পর্যন্ত কমান্ডার আইয়ুবীর তাঁবুতে ঢুকে পড়ল। কম্পিত কণ্ঠে বলল, বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে, ও বলছে হুজুর জাহাপনা নাকি তাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও, গম্ভীর কণ্ঠে বললেন আইয়ুবী। বেরিয়ে এলো কমান্ডার। আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করল জকি। প্রহরীদের ধারণা এক্ষুনি সালাউদ্দিন আইয়ুবী নর্তকীকে তাঁবু থেকে বের করে দেবেন। তারা আমিরের সে নির্দেশের জন্যে তাঁবুর কাছেই অপেক্ষা করছিল। কিন্তু না, এমন কোনো আওয়াজ ভিতর থেকে এলো না। রাত বাড়ছে, ভিতর থেকে ভেসে আসছে ফিসফিস কণ্ঠস্বর। অস্থির পায়চারি করছে দেহরক্ষী কমান্ডার। তার মাথায় তোলপাড় করছে আকাশ পাতাল ভাবনা। এক প্রহরী কমান্ডারকে বলেই বসল, ও যত সব আইন শুধু আমাদের বেলায়? হ্যাঁ, আইন আর শাসন অধীনদেরই জন্য, শাস্তির যত খড়ক প্রজাদের জন্যে, বলল এক সিপাই। মিশরের আমিরের জন্যে কি দোররা শাস্তি প্রযোজ্য নয়? বলল অন্য এক সিপাই। না, রাজা বাদশার কোনো শাস্তি হয় না, ঝাঁঝের কণ্ঠে বলল কমান্ডার। হয়তো সালাউদ্দিন আইয়ুবী মদপান করেন। আমাদের উপর কঠোর শাসনের দণ্ড ঠিক রাখতে প্রকাশ্যে একটা পবিত্রতার ভান করেন মাত্র। একটিমাত্র ঘটনায় সালাউদ্দিন আইয়ুবীর প্রতি সৈনিকদের এতদিনের বিশ্বাস কর্পূরের মতো উড়ে গেল। এতদিন যাদের কাছে সালাউদ্দিন ছিলেন একজন ইসলামী আদর্শের মূর্ত প্রতীক, সেই স্থলে তাদের কাছে এখন তিনি ভালো মানুষের সদ্যবরণে পাপাচারে আকণ্ঠ নিমজ্জিত বিলাসী চরিত্রহীন এক আরব শাহজাদা। নাজি আজ চরম উৎফুল্ল। সালাউদ্দিন আইয়ুবীকে ঘায়েল করার সাফল্যে আজ মদ স্পর্শ করেনি সে। আনন্দে দুলছে লোকটা। সহকারী ইদ্রৌসও নাজির তাঁবুতে বসা। গেল তো অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় আমাদের তীর সালাউদ্দিন আইয়ুবীর অন্তর্ভেদ করেছে, মন্তব্য করল ইদ্রৌস। আমার নিক্ষিপ্ত তীর কবে আবার ব্যর্থ হলো? বলতে বলতে অট্ট হাসিতে ফেটে পড়ল নাজি। ব্যর্থ হলে দেখতে আমাদের ছোড়া তীর সাথে সাথে আমাদের দিকেই ফিরে আসত। আপনি ঠিকই বলেছেন, মানবরূপী একটা জাদুর কাঠি জকি, বলল ইদ্রোস। মনে হয় ও হাসিসিদের সাথে কখনো থেকে থাকবে, না হয় মেয়েটা আইয়ুবীর এমন পাথরের মূর্তি ভাঙল কি করে? আমি ওকে যে প্রশিক্ষণ দিয়েছি হাসিসিরা তা কল্পনাও করতে পারবে না, সাফল্যের ভঙ্গিতে বললেন নাজি। এখন আইয়ুবীর গলা দিয়ে মদ ঢুকানোর কাজটি শুধু বাকি। কারো পায়ের শব্দে লাফিয়ে উঠে তাঁবুর বাইরে বেরোলেন নাজি। না, জকি নয়, এক প্রহরী স্থান বদল করতে হেঁটে যাচ্ছে। নাজি আইয়ুবীর তাঁবুর দিকে তাকালেন। দরজায় পর্দা ঝোলানো, বাইরে দাঁড়িয়ে আছে প্রহরী। বিজয়ের হাসিমাখা কণ্ঠে তাঁবুর ভিতরে বসতে বসতে নাজি বললেন, এখন আমি নিশ্চিত বলতে পারি আমার জকি এতক্ষণে পাথর গলিয়ে পানি করে ফেলেছে। রাতের শেষ প্রহর। আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো জকি। নাজির তাঁবুতে না গিয়ে উল্টো দিকে রওনা দিল ও। পথেই আপাদমস্তক কাপড়ে আবৃত এক ব্যক্তি দাঁড়ানো। ক্ষীণ আওয়াজে ডাকলেন, জকি। দ্রুত পায়ে জকি চলে গেল লোকটির কাছে। লোকটি জকিকে নিয়ে একটি তাঁবুতে প্রবেশ করল। জকি অনেকক্ষণ কাটালো ওই তাঁবুতে, তারপর বেরিয়ে সোজা হাঁটা দিল নাজির তাঁবুর দিকে। নাজি তখনও জাগ্রত। বার কয়েক তাকিয়ে দেখেছে আইয়ুবীর তাঁবুর দিকে। সে জকির আগমনের প্রতীক্ষায়, কিন্তু জকিকে আসতে দেখেনি। তার ধারণা জকি সালাউদ্দিন আইয়ুবীকে রূপের মায়াজালে আবদ্ধ করেছে। আসমানের সুউচ্চ অবস্থান থেকে বিচ্যুত করে জকি তার মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ইদ্রোস, রাত তো প্রায় শেষ, ও তো এখনও এলো না। ও আর আসবেও না, বলল ইদ্রিস। আমির তাকে সাথে নিয়ে যাবে। এমন হীরের টুকরোকে শাহজাদারা কখনো ফিরিয়ে দেয় না। এই কথাটি কখনো আপনি ভেবেছেন কি মাননীয় সেনাপতি? না তো, এদিকটি আমি মোটেও ভাবিনি। এমনও হতে পারে যে আমির জকিকে বিয়ে করে ফেলবেন, বলল ইদ্রোস। তখন আর মেয়েটি আমাদের কাজের থাকবে না। না না, ও খুব সতর্ক মেয়ে। অবশ্য নর্তকীদের উপর ভরসাও করা যায় না। তাছাড়া জকি পেশাদার নর্তকী মেয়ে, এ ধরনের কাজে সে অভিজ্ঞ। ধোকা দেওয়াটা অস্বাভাবিক নয়, বললেন নাজি। গভীর চিন্তায় ডুবে গেছে নাজি। তার এতক্ষণের সাফল্যের ঝিলিককে ঘন মেঘমালার আড়ালে হারিয়ে দিয়েছে বিপরীত চিন্তা।
এমন সময় পর্দা ফাঁক করে তাঁবুতে প্রবেশ করল জকি। হাসতে হাসতে বলল, এবার আমায় ওজন করুন আর পাওনা চুকিয়ে দিন। আগে বলো কি করে এলে? পরম আগ্রহে জিজ্ঞেস করলেন নাজি। আপনি যা চাচ্ছিলেন তাই করেছি। কে বলল আপনাদের সালাউদ্দিন আইয়ুবী পাথর? আবার উনি নাকি ইস্পাতের মতো ধারালো, মুসলমানদের জন্য আল্লাহর রহমতের ছায়া। পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে জকি বলল, সে এখন এই বালকণার চেয়েও হালকা। এখন সামান্য বাতাসই উড়িয়ে নিয়ে যাবে তাকে। তোমার রূপের জাদু আর কথার মন্ত্রই তাকে বালুতে পরিণত করেছে, বলল ইদ্রুস। নয়তো হতভাগা পাথুরে পর্বতই ছিল। ছিল বটে, তবে এখন বালিয়ারিও নয়। আমার সম্পর্কে কোনো কথা হয়েছে কি? জিজ্ঞেস করেন নাজি। হ্যাঁ হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করেছেন নাজি কেমন মানুষ। আমি বলেছি মিশরে যদি আপনার কারো উপর নির্ভর করতে হয় সেই লোকটি একমাত্র নাজি। তিনি জানতে চেয়েছেন আমি আপনাকে কিভাবে চিনি। বলেছি নাজি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। তিনি আমাদের বাড়িতে যেতেন এবং আমার পিতাকে বলতেন, আমি সালাউদ্দিন আইয়ুবীর গোলাম। তিনি যদি আমাকে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন, নির্দ্বিধায় আমি তা করতে প্রস্তুত। তারপর তিনি বললেন, তুমি তো সতী সাধী মেয়ে। বললাম, আমি আপনার দাসী, আপনার যে কোনো আদেশ আমার শিরোধার্য। তিনি বললেন, কিছু সময় তুমি আমার কাছে বসে থাকো। আমি তার পার্শ্বে গা ঘেঁষে বসে পড়লাম। মুহূর্ত মধ্যে তিনি মোম হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য আমরা দুজন প্রেমের অতল সমুদ্রে হারিয়ে গেলাম। পরে তিনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, জীবনে আমি এই প্রথমবার পাপ করলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি বললাম, না, আপনি কোনো পাপ করেননি। আমার সঙ্গে আপনি প্রতারণাও করেননি, জোর জবরদস্তিও নয়। রাজা বাদশাদের ন্যায় আদেশ দিয়ে আপনি আমায় ডেকেও আনেননি। আমি নিজেই এসে স্বেচ্ছায় আপনার হাতে ধরা দিয়েছি। আসবো আবারও, বলল জকি। আনন্দের আতিশয্যে নাজি বাহুবন্ধনে জড়িয়ে ধরল মেয়েটিকে। নাজি ও জকিকে মোবারকবাদ জানিয়ে ইদ্রুস বেরিয়ে যায় তাঁবু থেকে। মরুর রহস্যময় রাতের উদর থেকে জন্ম নিল যে প্রভাত, তা অন্য কোনো প্রভাতের চেয়ে ব্যতিক্রম ছিল না। তবে প্রভাত কিরণ তার আধার বক্ষে লুকিয়ে রেখেছিল এমন একটি গোপন রহস্য, যার দাম সুলতান আইয়ুবীর স্বপ্নের সালতানাতে ইসলামিয়ার মূল্যের সমান। যে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যৌবন লাভ করেছেন সুলতান আইয়ুবী। গত রাতে এই মরু উদ্যানে যে ঘটনাটি ঘটল তার দিক ছিল দুটি। একটি দিক সম্পর্কে অবগত ছিলেন শুধু নাজি আর ইদ্রুস, অপর দিক সম্পর্কে অবহিত ছিল সুলতান আইয়ুবীর রক্ষী বাহিনী। আর সুলতান আইয়ুবী গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান ও জকির জানা ছিল ঘটনার উভয় দিক। সুলতান আইয়ুবী ও তার সহকর্মীদের মর্যাদার সাথে বিদায় জানান নাজি। পথের দুধারে সারিবদ্ধ দাঁড়িয়ে সুলতান আইয়ুবী জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সুদানি ফৌজ, কিন্তু এই স্লোগানের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন না সুলতান। সামান্য একটু হাসির রেখাও দেখা গেল না তার দু ঠোঁটের ফাঁকে। ঘোড়ার পিঠে চড়ে বসেন সুলতান। অত্যন্ত গম্ভীর মুখে নাজির সঙ্গে করমর্দন করে ছুটে চলেন তিনি। হেডকোয়ার্টারে পৌঁছে সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ান ও এক নায়েবকে সঙ্গে করে কক্ষে প্রবেশ করেন। বন্ধ হয়ে যায় কক্ষের দরজা। বেলা শেষে রাত নামে, আধারে ছেয়ে যায় প্রকৃতি। বাইরের সঙ্গে কোনো যোগাযোগ নেই কক্ষের এই তিনটি প্রাণীর। খাবার তো দূরের কথা, এত সময়ে এক ফোঁটা পানিও ঢুকল না কক্ষে। কক্ষের দরজা খুলে যখন তিনজন বাইরে বের হন, রাত তখন দ্বিপ্রহর। কক্ষ থেকে বেরিয়ে চলে যান আইয়ুবী। রক্ষী বাহিনীর এক কমান্ডার আলী বিন সুফিয়ানের কাছে এগিয়ে এসে বিনীত স্বরে বলল, মোহতারাম, বিনা বাক্য বয়ে আপনাদের আদেশ মান্য করে চলা আমাদের কর্তব্য। তথাপি একটি কথা না বলে পারছি না। আমার ইউনিটে একরকম হতাশা ও অনাস্থা সৃষ্টি হয়ে গেছে। আমি নিজেও তার শিকার হতে চলেছি। কেমন হতাশা জানতে চান আলী বিন সুফিয়ান। আমার অভিযোগকে যদি আপনি গোস্তাখি মনে না করেন তবেই বলবো। আমাদের মহামান্য গভর্নরকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করতাম এবং সর্বান্তকরণে তার প্রতি ছিলাম উৎসর্গিত। কিন্তু রাতে, বলল কমান্ডার, রাতে সুলতান আইয়ুবীর তাঁবুতে একটি নর্তকী গিয়েছিল। তাই তো? তুমি কোনো গোস্তাখি করনি?
অপরাধ গভর্নর করুন কিংবা ভৃত্য করুক, শাস্তি দুজনেরই সমান। পাপ সর্বাবস্থায় পাপ। তবে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, আমিরে মিসির ও নর্তকীর নির্জন মিলনের সঙ্গে পাপের কোনো সংস্রব ছিল না। বিষয়টা কি ছিল তা এখনই বলবো না, সময় হলে তোমরা সবই জানতে পারবে, বললেন আলী বিন সুফিয়ান। আলী বিন সুফিয়ান কমান্ডারের কাঁধে হাত রেখে বললেন, মন দিয়ে আমার কথাগুলো শোনো আমির বিন সালে। তুমি একজন প্রবীণ সৈনিক। তোমার ভালো করেই জানা আছে সেনাবাহিনী ও সেনা কর্মকর্তাদের এমন কিছু গোপন রহস্য থাকে যার সংরক্ষণ আমাদের সকলের কর্তব্য। নর্তকীর আমিরে মিসিরের তাঁবুতে রাত কাটানোও তেমনই এক রহস্য। তুমি তোমাদের জানবাজদের কোনো সংশয়ে পড়তে দিও না। রাতে সুলতানের তাঁবুতে কি ঘটেছিল তা নিয়ে কাউকে ভুল বুঝার সুযোগ দিও না। আলী বিন সুফিয়ানের বক্তব্যে কমান্ডার নিশ্চিত হয়ে যায়, দূর হয়ে যায় তার মনে সব সন্দেহ। বাহিনীর অন্য সকলের মনের খটকাও দূর করে ফেলে সে। পরদিন দুপুরবেলা আহার করছেন সুলতান আইয়ুবী। ইত্যবসরে সংবাদ আসে, নাজি আপনার সাক্ষাৎ প্রার্থনা করছে। সুলতানের খাওয়া শেষ হলে কক্ষে প্রবেশ করেন নাজি। তার চেহারা বলছে লোকটা সন্ত্রস্ত ও ক্ষুব্ধ। খানিকটা চড়া গলায় বলল, মহামান্য আমির, একই আদেশ জারি করলেন আপনি? 50,000 অভিজ্ঞ সুদানি ফৌজকে মিশরের এই আনারি বাহিনীর মধ্যে একাকার করে দিলেন? হ্যাঁ নাজি, আমি গতকাল সারাটা দিন এবং আধা রাত ব্যয় করে এবং গভীরভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তুমি যে বাহিনীটির সালার তাকে মিশরি বাহিনীর সঙ্গে এমনভাবে একাকার করে ফেলব যে প্রতিটি ইউনিটে সুদানি সৈন্যের সংখ্যা থাকবে মাত্র 10%। আর এতক্ষণে তুমিও নির্দেশ পেয়ে গেছো, তুমি আর এখন সেই বাহিনীর সালার নও, তুমি সেনা হেডকোয়ার্টারে চলে আসবে। মহারাজ, আপনি আমাকে এ কোন পাপে শাস্তি দিচ্ছেন? বললেন নাজি। আমার এই সিদ্ধান্ত যদি তোমার মনোপুত না হয়ে থাকে তাহলে তুমি আমার সেনাবাহিনী থেকে সরে দাঁড়াও, বললেন সুলতান আইয়ুবী। আমি বোধহয় ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন মনে করি। হেডকোয়ার্টারে আমার অনেক শত্রু আছে। শোনো, প্রশাসন ও সেনাবাহিনী থেকে ষড়যন্ত্রের আশঙ্কা যেন চিরতরে দূর হয়ে যায়, তার জন্যই আমার এই সিদ্ধান্ত। আরেকটি কারণ, আমি চাই সেনাবাহিনীতে যার পদমর্যাদা যত উঁচু হোক কিংবা যত নিচু, যেন কেউ মদপান ও ব্যভিচার না করে এবং কোনো সামরিক মহড়ায় নাচ গান না হয়, বললেন সুলতান আইয়ুবী। কিন্তু আলিজা, আমি তো আয়োজনটা হুজুরের অনুমতি নিয়েই করেছিলাম, বললেন নাজি। তা ঠিক, তুমি যে বাহিনীটিকে মিল্লাতে ইসলামিয়া সৈনিক বলে দাবি করতে, মদ ও নাচ গানের অনুমতি আমি তার আসল রূপটা দেখার জন্যই দিয়েছিলাম। 50,000 সৈন্যকে আমি বরখাস্ত করতে পারি না, তাই মিশরি ফৌজের সঙ্গে একাকার করে আমি তাদের চরিত্র শোধরাব। আর তুমি এ কথাটিও শুনে নাও যে আমাদের মধ্যে কোনো মিশরি, সুদানি, শামি, আজমি নেই। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকে এক, ধর্ম অভিন্ন, বললেন সুলতান আইয়ুবী। আমিরে মুহতারাম কি ভেবে দেখেছেন এতে আমার মর্যাদা কোথায় নেমে যাবে? ক্ষুণ্ণ কণ্ঠে বললেন নাজি। দেখেছি, তুমি যার যোগ্য, তোমায় সেখানেই রাখা হবে। নিজের অতীতের পানে একবার চোখ বুলিয়ে দেখে নাও। নিজের কারগুজারি আমার কাছে শুনতে চেও না। যাও, তোমার সৈন্য, সামানপত্র ও পশু ইত্যাদির তালিকা প্রস্তুত করে এক্ষুনি আমার নায়েবের কাছে হস্তান্তর করো। 7 দিনের মধ্যে আমার হুকুমের তামিল সম্পূর্ণ হয়ে যায় যেন। কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন নাজি, কিন্তু সুযোগ না দিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান সুলতান আইয়ুবী। সুলতান আইয়ুবীর তাঁবুতে জকির রাত যাপনের সংবাদ পৌঁছে গেছে নাজির গোপন হেরেমে। নাজির হেরেমের অন্যান্য মেয়েদের মনে জকির বিরুদ্ধে হিংসার আগুন প্রজ্বলিত হয়ে আছে পূর্ব থেকেই। এই হেরেমে জকির আগমন ঘটেছে মাত্র কদিন হল, কিন্তু প্রথম দিনটি থেকেই তাকে নিজের সঙ্গে রাখতে শুরু করেছেন নাজি। পলকের জন্য চোখের আড়াল করছেন না সে নবাগতা এই মেয়েটিকে। থাকতে দিয়েছেন আলাদা কক্ষ। মহলের অন্য মেয়েদের জানা ছিল না নাজি জকিকে সালাউদ্দিন আইয়ুবীকে মোমে পরিণত করার এবং বড় রকম নাশকতামূলক পরিকল্পনায় কাজ করার প্রশিক্ষণ দিচ্ছেন। জকি নাজিকে হাত করে নিয়েছে। এ দেখেই মহলের অন্য মেয়েরা জ্বলে পুড়ে ছাই হচ্ছে। হেরেমের 2টি মেয়ে জকিকে হত্যা করার কথাও ভাবছিল। এবার তারা দেখল স্বয়ং
মিশরের গভর্নরও মেয়েটিকে এমন পছন্দ করে ফেলেছেন যে জকিকে তিনি রাতভর নিজের তাঁবুতে রাখলেন। এতে পাগলের মতো হয়ে পড়েছে তারা। জকিকে হত্যা করার পন্থা দুটি, হয়তো বিষ খাওয়াতে হবে, অন্যথায় ভাড়াটিয়া ঘাতক দিয়ে কার্যসিদ্ধি করতে হবে। এর একটিও তাদের পক্ষে সম্ভব নয়, কারণ জকি এখন নিজের কক্ষ থেকে বের হয় না এবং তার কক্ষে ঢুকে বিষ প্রয়োগও সম্ভব নয়। হেরেমের সবচেয়ে চতুর চাকরানিটিকে হাত করে নিয়েছিল তারা। এবার দাবি অনুপাতে পুরস্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পরিকল্পনার কথা প্রকাশ করে চাকরানির কাছে। বিচক্ষণ চাকরানি বলল, সালারের শয়ন কক্ষে ঢুকে জকিকে বিষপান করানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর দ্বারা খুন করা যেতে পারে, তবে এর জন্য সময়ের প্রয়োজন। জকির গতিবিধির প্রতি দৃষ্টি রাখবে বলে প্রতিশ্রুতি দেয় চাকরানি। মহিলা এও বলে, আমি কোনো সুযোগ বের করতে না পারলে হাসিসিদের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে তারা বিনিময় নেয় অনেক। বিনিময়ে যত প্রয়োজন হয় দেবে বলে নিশ্চয়তা দেয় মেয়ে দুটি। ক্ষুব্ধ কণ্ঠে নিজ কক্ষে পায়চারি করছেন নাজি। তাকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করছে জকি, কিন্তু উত্তর বেড়েই চলছে তার ক্ষোভ। আইয়ুবের কাছে আপনি আমাকে আরেকবার যেতে দিন, আমি লোকটাকে বোতলে ভরে ফেলব, বলল জকি।